এই জনগণের রাষ্ট্রে যদি কোনো বৈদেশিক চুক্তি হয়, চুক্তি সরকারই করবে, কিন্তু জনগণকে অনুপস্থিত রেখে, অন্ধকারে রেখে কোনো চুক্তি সেটা স্বচ্ছতা হতে পারে না। জনগণের রাষ্ট্রের চুক্তি জনগণকে অবহিত করেই করতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাস চলাচল একটি চুক্তি হলো, অনেকে এটাকে বৈষম্যমূলক বলছেন, আপনি কি বলবেন? যে চুক্তিটা হয়েছে সে চুক্তিটার ব্যাপারটায় আমি এখনও, কারণ বৈদেশিক চুক্তি খুব বেশি খোলামেলা এখনও আসেনি। রেলপথের চুক্তি রয়েছে, বাসের চুক্তিগুলো রয়েছে। বাস এখান থেকে যাতায়াত করছে, কিন্তু কতটা ট্রানজিট বা করিডোর ব্যবহার করবে সেই বিষয়গুলো উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে। যদি করিডোর হিসাবে যে এখান থেকে সরাসরি কলকাতা থেকে বাস ত্রিপুরায় যাবে, কলকাতা থেকে বাস আসামে যাবে, আসাম থেকে বাংলাদেশের জমি ব্যবহার করে সেই বাস হলদিয়া যাবে বা কিংবা কলকাতা যাবে বা কুচবিহার যাবে, এরকম যে যাওয়া আসা বা ট্রেন এরকম যাওয়া, যে এই করিডোরের ব্যাপারটা নিয়ে এরকম যদি কোনো চুক্তির মধ্যে কোনো কিছু থেকে থাকে, এইটা হয়তো বা আমাদের জন্য ভালো কিছু না, আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে হুমকি হয়ে যেতে পারে। কারণ এই ব্যবস্থার মধ্যে শুধুমাত্র যে মাঝে মধ্যে বাংলাদেশে আমরা জঙ্গিরা আয়োজন দেখি বা চোরাচালান দেখি সে বিষয় না, এই লোকগুলোও তো সেই জঙ্গির আশ্রয় নিতে পারে, চোরাচালান নিতে পারে। আর একটি স্বাধীন সার্বভৌম দেশে যতগুলো চুক্তি হোক না কেন, সেই চুক্তির বিষয়গুলো পার্লামেন্টে কিন্তু আলোচনা হওয়াটা শোভন, উচিত, এবং সেইটার করলে, কারণ মানুষ জানতে পারতো কারণ রাষ্ট্রটা শুধুমাত্র সরকারের না, রাষ্ট্রটা তো জনগণের। এই জনগণের রাষ্ট্রে যদি কোনো বৈদেশিক চুক্তি হয়, চুক্তি সরকারই করবে, কিন্তু জনগণকে অনুপস্থিত রেখে, অন্ধকারে রেখে কোনো চুক্তি সেটা স্বচ্ছতা হতে পারে না। জনগণের রাষ্ট্রের চুক্তি জনগণকে অবহিত করেই করতে হবে। রাসেল ভাইপোর আতঙ্কে সামনে এনে বেনজির এবং ভারতের সঙ্গে চুক্তিকে আড়াল করার চেষ্টা করছে বলে নিন্দুকেরা বলছেন, আপনি কি মনে করেন? না, নিন্দুকেরা বলছে শব্দটা আপনিই বলতে পারেন না। নিন্দুকেরা যা বলছে না, নিন্দুকই থেকে যাক, নিন্দুককে আমরা সাবজেক্ট নাই বা করি। রাসেল ভাইপার এবং বেনজির কাণ্ড, ভারতের সাথে চুক্তি, মতিকাণ্ড, ছাগল কাণ্ড, যাই কিছু বলেন না কেন, গণমাধ্যমে এখন আলোচিত বিষয়। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক সচেতন, এখন অনেক জানে, বোঝে, এবং এই তাদেরকে জানার কথা, রাষ্ট্রের যারা মালিক, জনগণ রাষ্ট্রের মালিক, এরা আমাদের চাইতে বা অন্যদের চাইতে, যারা এই টেলিভিশন বা এই চ্যানেলের সাথে তাদের চাইতে অনেক বেশি মেধাবী। যাদের সামনে আমি কথা বলছি, যারা আমাকে হয়তো দেখে থাকবেন, তারা আমার চাইতে অনেক বেশি মেধাবী, হয়তো বা আমার শিক্ষকও দেখে ফেলতে পারেন, যার কাছ থেকে আমি শিখেছি, এটা আমি বলি। কিন্তু সমালোচনা যারা করে, সমালোচনায় আমাদের সমাজ সমৃদ্ধ হয়, গণতান্ত্রিক সমাজ সমৃদ্ধ হয়, গণতন্ত্রের চর্চাটা সামনের দিকে এগিয়ে যায়। গণতন্ত্রের চর্চা যদি হয় একটি শোভন এবং আপনার সাথে সহনশীল একটি রাষ্ট্র হয়, আপনি সহনশীল জীবনযাপন করতে পারেন, তাহলে আপনার সন্তান সহনশীল একটি সমাজে থাকতে পারে, যদি এটা থাকে। আর ওই যে সমালোচনা সহ্য করবেন না, কিংবা বললেই নিন্দুক বলবেন, যে তা তো না। রাষ্ট্রটা যেহেতু আমার ভিন্নমত থাকতেই পারে, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত একটি সৌন্দর্য রয়েছে এবং থাকবে। সেই ভিন্নমতটার মধ্য দিয়ে আপনি আপনার মতটাকে সামনের দিকে নিয়ে আসবেন, যে না, যে চুক্তিগুলো করেছি এটা জনগণের পক্ষে করেছি, যে চুক্তিগুলো হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই চুক্তিগুলো কাজে লাগবে, যে চুক্তিগুলো করেছি সেটা আমাদের জন্য এখন অর্থনীতিরভাবে এগিয়ে যাওয়ার জন্য। কারণ সারা পৃথিবী এখন লেনাদেনার মধ্যে চলে, আমার আপনাকে কাজে লাগে, আপনি আমার কাজে লাগে। প্রতিবেশীকে, যেহেতু ভারতের সাথে চুক্তি হলো, প্রতিবেশীর সাথে চুক্তি, আমার বাড়ির পাশের যে লোকটার সাথে আমার যে ভালো আচরণ করা দরকার, কারণ বাড়ির পাশের লোকটাকে তো আমি পরিবর্তন করতে পারবো না, প্রতিবেশীতে পরিবর্তন করা যায় না, সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু সেই চুক্তিগুলো যদি অসম হয়, আমার স্বার্থের বাইরে হয়, রাষ্ট্রের জনগণের স্বার্থের বাইরে হয়, তাহলে সেইটাই কিন্তু হচ্ছে অশোভন, সেটার জন্য নিন্দা করতেই পারে। তখন যদি যারা নিন্দা করবে যৌক্তিক পর্যায়ে, তাদেরকে যদি আবার নিন্দুক বলেন, তাহলে তাদের প্রতি কিন্তু আপনার অবিচার করা হবে, এটা হয় না। আর রাসেল ভাইপারের কথা যে কথা বলেছেন, আমাদের কিন্তু একটু ভিতরে যদি যেতে চাই, আমরা যেভাবে কৃষিকাজগুলো করছি, যেভাবে ক্ষেতের মধ্যে বিষ প্রয়োগ করছি, সার দিচ্ছি, সেখানে প্রাণীর যে বৈচিত্র্য ছিল, প্রাণী বৈচিত্র্য, এখন ব্যাঙ শেষ হয়ে যাচ্ছে, আপনার অন্যান্য প্রাণী শেষ হয়ে যাচ্ছে। আগে গুইসাপ দেখা যেত, অন্যান্য প্রাণী দেখতো, পোকামাকড় ছিল, এগুলো মরে যাচ্ছে।
হয়তোবা এই যে সাপটা রয়েছে, এই ধরনের সাপ এই বাংলাদেশে ছিল, এই ভূখণ্ডে ছিল, আরও অনেকে এখন ছিল। এখন তো আপনি এই যে সাপে কাটলে আপনার ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করা যেত। আজকে থেকে 20-25 বছর আগেও কিন্তু মানুষ মনে করতো না যে সাপে কাটলে আসলে ডাক্তারের কাছে যাওয়া যায়। 20-25 বছর আগেই এখানে ওজার কাছে যেত। আর এই আবহমান বাংলার যে সংস্কৃতি, যে নাটক, উপন্যাস, গল্প কিংবা সিনেমা, এর মধ্যে সাপে কাটা এবং এই ওজা, এই বাদ্যার এটা বড় একটি প্রচলন রয়েছে। আমাদের সাহিত্য কিন্তু সমৃদ্ধও হয়েছে এই সাপ এটার মধ্য দিয়ে। মানে সাপের ব্যাপার না, এটার এই যে যারা বাদ্যা টাদ্যা রয়েছে, যারা ওজা রয়েছে, ফকিরালি করে, এটার মধ্যে রয়েছে। কিন্তু এখন এই সাপটা অনেক সময় আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ককে আমাকে পরিষ্কার করতে হবে। আর এইটা যদি বলা হয় যে রাসেল ভাইপারকে সামনে নিয়ে এসে এইটার কারণে মানুষ খুব সচেতন, এটা বোঝে যে এখন কি হচ্ছে কি হচ্ছে না। তবে রাষ্ট্রর যে পক্ষ থেকে যে গণমাধ্যমকে কিংবা রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, মেশিনারি যে টুলসগুলো রয়েছে, স্থানীয় পর্যায়ে যে প্রশাসন রয়েছে, স্থানীয় সরকার প্রতিনিধি, গ্রামের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং অন্যান্য যারা রয়েছে, তাদের মধ্যে এখনই এই মেসেজটা ছড়িয়ে দেওয়া দরকার, যেটি একটি আতঙ্ক। আর কোনো সংকট হলে যেন উপজেলা প্রশাসনের সাথে, হাসপাতালের সাথে যোগাযোগ করে এবং মানুষ যেন সচেতন হয়, নজরে রাখে, আর কিছু না। আর আপনি ওই যে নিন্দুক শব্দটা বলেছেন, এইটা এরকম কিছু মানুষ খুব সহজে বোঝে। ঢাকার কোনো সুযোগ এখন আর নাই। দেশ বরেণ্য সাংবাদিক হিসেবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যতটা না সাংবাদিক হিসেবে আমাকে প্রশ্ন করেছেন, তার চেয়ে আমি একটু নাগরিক হিসেবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপর পেশাগত বিষয়টা তো আর এড়িয়ে যাওয়া যাবে না, সেই হিসেবে আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনাকেও সাধুবাদ জানাই। এখন বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার পর থেকে নানা সময় নানা সংকট, চরম বিভিন্ন ধরনের বিপদ ছিল, অনেক চড়াই উতরাই পেরিয়ে দুর্ভিক্ষ বা কষ্ট, অর্থনৈতিক দৈন্যতা, রাজনৈতিক দৈন্যতা নানাভাবে এই পর্যন্ত আসছে। এই 50 বছর বা 52 বছর বাংলাদেশ পেরিয়ে গেছে। এখন এই বাংলাদেশকে খুব ছোট বা একটি উঠতি জাতি বলা যাবে না, কেন এই জাতিরও এই যে জাতিসত্তা, যেমন স্বাধীন একটা জাতিসত্তার তৈরি হওয়ার পরও 52-53 বছর পেরিয়ে গেছে। সংকট কিছু সামনে রয়েছে, আমাদের কিছু অর্থনৈতিক সংকট রয়েছে। অতি সম্প্রতি এমন কিছু বিষয়গুলো গণমাধ্যমে যে আসছে, কিংবা 3-4 মাস আগে যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনের মধ্য দিয়ে কিছু সংকট ছিলই সামনে, কিন্তু সেই সংকটটা কেটে গেছে, এইটা আমি মনে করি। কিন্তু তারপরও মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনার যে ঘাটতি, মানে আকাঙ্ক্ষা রয়েছে, সেখানে কিছু ঘাটতি চোখে পড়ে এবং সেই ঘাটতিগুলো হয়তো কেটে যাবে। হয়তো মানুষ আশাবাদী, মানুষ বাঙালিরাও আশাবাদী, দেশের মানুষও আশাবাদী। কিন্তু আমরা যে প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের পরে, একটি স্বাধীন দেশ হওয়ার পরে, সে প্রত্যাশাটা পুরোপুরি পূর্ণ হয় না, এবং সেই প্রত্যাশা পূরণের জন্য তো এখন লড়াই করতে হবে। আমি বিশ্বাস করতে চাই এইভাবেই যে সেই লড়াইতে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে কিংবা রাষ্ট্র ক্ষমতার বাইরে রাজনৈতিক শক্তিগুলো বা সমাজ শক্তিগুলো যা রয়েছে, সেই সমাজ শক্তিগুলো ক্রমাগত ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করে যাবে এবং চেষ্টা অব্যাহত রাখবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের
অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।